আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30শে মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এরই মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলি ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30শে মার্চ পাঠানো এই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলি ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলি ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে, শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো, 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলি ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13ই এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা
মামলার পরবর্তী পদক্ষেপ বলা হয়। যদি 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বা বাংলাদেশ সরকার এই চিঠির কোনো সন্তোষজনক জবাব না দেয়, তবে কিংসলি ন্যাপলি দাবি করবে তারা ঘরোয়া প্রতিকার বা ডোমেস্টিক রেমিডিস পাওয়ার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিংসলি ন্যাপলি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, জবাব না পেলে তারা বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ করার প্রধান শর্ত হলো দেশের ভিতরের সব আইনি পথ বা প্রতিকার বন্ধ হওয়া। কিংসলি ন্যাপলি এই চিঠির মাধ্যমে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে তারা আর কোনো ন্যায় বিচার আশা করতে পারে না, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিংসলি ন্যাপলি সেই গ্রাউন্ড তৈরি করে রাখলো। আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞরা বলছেন, আইসিসিতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করতে পারেন না, কারণ এটি কোনো দেওয়ানি আদালত নয়। তবে রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংস্থা আইসিসি প্রসিকিউটরকে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে। কিংসলি ন্যাপলি আইসিসির প্রসিকিউটর বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে, যাকে বলা হয় কমিউনিকেশন। এতে দাবি করা হবে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটি আসলে প্রহসনের বিচার এবং এটি নিজেই একটি মানবাধিকার বিরোধী অপরাধ। কিংসলি ন্যাপলি আইসিসির কাছে দাবি করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ন্যায্য বিচার দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি আইসিসি প্রসিকিউটর মনে করেন এই তথ্যগুলোর ভিত্তি আছে, তবে তিনি একটি প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রাথমিক তদন্ত শুরু করবেন। যদিও আইসিসি কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতের রায় সরাসরি বাতিল করতে পারে না, তবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তবে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, কিংসলি ন্যাপলি তাদের চিঠিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার বিচারিক প্রক্রিয়া নিয়ে 6টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক নিবর্তন ও নির্যাতনমূলক পদক্ষেপ চলমান ছিল। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সম্পৃক্ত আইনজীবীদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। চিঠিতে এরই মধ্যে আইসিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর রেফারেন্স তুলে ধরে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার 4টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটির নেই, কারণ 1973 সালের আইসিটি আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তী প্রশাসন জুলাই মাসে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচারের জন্য এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে একটি বেআইনি সম্প্রসারণ। জুলাইয়ের সময়কার ঘটনাবলী বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, বিশেষ করে আইসিসিপিআর এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়, আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। আগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া কিংবা অপসারিত হওয়া সত্ত্বেও তাদের কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার হাইকোর্টের 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় এবং কয়েকদিনের মধ্যে সেখান থেকে 3 জনকে নিয়ে আইসিটির নতুন বেঞ্চ গঠন করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। অপর বিচারক বিচারপতি শফিউল আলম মাহমুদের সঙ্গে বিএনপির প্রকাশ্য সম্পর্ক রয়েছে এবং তাকে ট্রাইব্যুনালে নিয়োগের মাত্র 6 দিন আগে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে বিতর্কিত অভিযোগটি এসেছে বিচারপতি শফিউল আলম মাহমুদের বিরুদ্ধে, যিনি বিচার চলাকালে মন্তব্য করেছিলেন যে আসামিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর জন্য আইনজীবীদের চেষ্টা করা উচিত, যা শেখ হাসিনার আইনজীবীরা পূর্ব নির্ধারিত অপরাধী সাব্যস্তকরণ বা প্রিডিটারমিনেশন অব গিল্ট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া চিঠিতে বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইসিটির সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ছিলেন এবং তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। তিনি বিচার চলাকালীন সময়ও দলের সমাবেশে অংশ নিয়েছেন। 2025 সালের মার্চ মাসে তাজুল ইসলাম একটি সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন। এছাড়া প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে, যা ট্রাইব্যুনালের বৈধতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চিঠিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনার বিচার কাজ এগিয়ে নেওয়া হয়েছে দাবি করে বলা হয়, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের হিউম্যান রাইটস ইনস্টিটিউট জানিয়েছে চার্জ গঠন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। এছাড়া শেখ হাসিনাকে তার নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ বা নির্দেশনার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যা প্রমাণ করে যে তার অনুপস্থিতি স্বেচ্ছায় ছিল না এবং অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই যৌক্তিক নয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং আইসিসিপিআর এর 14 অনুচ্ছেদের ন্যূনতম গ্যারান্টি ছাড়া এই ধরনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড আরোপ করা মূলত সামারি এক্সিকিউশন বা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকরের শামিল। চিঠির শেষ অংশে শেখ হাসিনার পক্ষে কিংসলি ন্যাপলি ল ফার্ম কয়েকটি দাবি উল্লেখ করেছে। সেগুলো হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং সাজা আইনিভাবে বাতিল ঘোষণা করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ভবিষ্যতে যে কোনো বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে যথাযথ নোটিশ দিয়ে এবং নিজস্ব পছন্দের আইনজীবীর উপস্থিতিতে স্বাধীন ট্রাইব্যুনালে করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবী ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। আইসিটি এবং বাংলাদেশ সরকারকে উপরোক্ত ত্রুটিগুলো স্বীকার করে তার সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এসব বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা 14 দিনের মধ্যে নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে। কিংসলি ন্যাপলি চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দিয়েছে, বিসি সরকার তাকে মূলত একটি কূটনৈতিক ও জনমত তৈরির কৌশল হিসেবে দেখছেন। এখানে 3টি উপায়ে কাজ করা হতে পারে। প্রথমত, কমপ্লেন্ট প্রসিডিওর, যেটির মাধ্যমে গোপনীয় পদ্ধতিতে মানবাধিকার কাউন্সিলে সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। বিশেষজ্ঞরা মনে করেন, ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, দলটির নেতাকর্মীদের উপর নির্যাতনের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। পাশাপাশি আইসিটির বিচার প্রক্রিয়া এবং এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে এরই মধ্যে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে সেটেলমেন্ট ট্রেড বা সাক্ষী বাণিজ্যের গুরুতর অভিযোগ আনেন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী আসামি বা প্রত্যক্ষদর্শীদের আর্থিক সুবিধার বিনিময়ে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যদি এই বিষয়টি ওঠে, তবে বাংলাদেশের নতুন সরকারের উপর বৈশ্বিক চাপ বাড়বে। ইতিমধ্যে জাতিসংঘের বিশেষ দূতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সরকার যদি কিংসলি ন্যাপলি নোটিশের সন্তোষজনক উত্তর না দেয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের সংকটের মুখে পড়বে। সূত্রগুলো বলছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শেখ হাসিনার পক্ষ থেকে এই অভিযোগটি গ্রহণ করার সম্ভাবনা আছে। কাউন্সিল যদি অভিযোগটি গ্রহণ করে, তবে তারা একটি ওয়ার্কিং গ্রুপ অন কমিউনিকেশনস গঠন করবে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাইবে। জানা গেছে, কিংসলি ন্যাপলি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং আরবিট্রারি এক্সিকিউশন বিষয়ক বিশেষ দূতের কাছে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রেখেছে। যেহেতু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই তার আইনজীবীরা জরুরি আবেদন বা আর্জেন্ট অ্যাপিল করতে পারেন। জানা গেছে, কিংসলি ন্যাপলি আইসিসিপিআর এর কাছে আবেদন করবে না, তারা বরং মানবাধিকার কাউন্সিলের কমপ্লেন্ট প্রসিডিউরের উপর বেশি গুরুত্ব দিবে।
আবার এমন এক সময় শেখ হাসিনার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে হস্তান্তর করতে অনিচ্ছুক। কিংসলি ন্যাপটের এই নোটিশ ভারতকে একটি জোরালো যুক্তি দেবে। ভারত দাবি করতে পারবে যে যেহেতু শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক উঠেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তাই তাকে হস্তান্তর করা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাজা বাতিল না করে এবং তিনি আন্তর্জাতিক আদালতে যান, তবে ভারত সহ অন্যান্য দেশগুলোতে ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের আবেদন করা হতে পারে। এটি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে, কারণ ভারত আন্তর্জাতিক আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে তাকে ফেরত পাঠাতে চাইবে না। দর্শক, বিশ্লেষকরা মনে করেন এই আইনি নোটিশটি একটি প্রি অ্যাকশন প্রোটোকল। 20 মাস পর পাঠানো এই চিঠি স্পষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা আইনি লড়াইয়ের ময়দান বাংলাদেশ থেকে সরিয়ে বিদেশের মাটিতে নিতে যাচ্ছেন। লন্ডনের ল ফার্ম নিয়োগ করা এবং আইসিসি এবং জাতিসংঘে যাওয়ার হুমকি দেওয়ার লক্ষ্য হলো বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থাকে বিশ্ব দরবারে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসেবে চিহ্নিত করা। আবার এই আইনি নোটিশটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত লড়াই নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সাথেও জড়িত। আওয়ামী লীগ এই চিঠিকে তাদের রাজনৈতিক কামব্যাকের একটি হাতিয়ার হিসেবে দেখছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে কি আলোচিত হচ্ছে? দুটো বিষয়। পার্লামেন্টের ভেতরের রাজনীতি, আরেকটা হলো রাজপথের রাজনীতি। পার্লামেন্টের ভিতরে যা কিছু হচ্ছে এটাকে আবার আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটি হলো আমরা যা দেখছি, কি দেখছি যে জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ইত্যাদি বিষয়াদি নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে বিতর্ক হচ্ছে। বিএনপি সঙ্গত কারণে জুলাই সনদ তাদের মতো করে তৈরি করতে চাচ্ছে। তারপর সংবিধান সংস্কার সহ অন্যান্য যে সকল সংস্কার প্রস্তাব মোটামুটি তারা অ্যাগ্রি করেছিল, তার কিছু কিছু অংশ যা কিনা তাদের জন্য ভালো হবে, সেই বিষয়গুলো তারা এই পার্লামেন্টে নতুন করে তারা আবার রচনা করবেন। কিন্তু আল ইলিয়াস কমিশন বা জামাত কমিশন বা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন, তারা 8-9 মাস ধরে সেই যমুনাতে উপর্যুপরি একের পর এক বৈঠক করে সংবিধান সংস্কারের নামে, জুলাই সনদের নামে যে সনদ তৈরি করেছেন, যে দলিল দস্তাবেজ তৈরি করেছেন, এবং সেখানে যে স্বাক্ষর নেয়ার পরে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ নিম্নকক্ষ, সংবিধানের কি কি থাকবে থাকবে না, 71 এবং 24 এবং 47 একই সমান্তরালে কিভাবে আগাতে পারে, এই যে মাস্টার প্ল্যান এবং ব্লু প্রিন্টগুলো তাদের ছিল, ওটা এখন বিএনপি কোনো অবস্থাতেই মানতে পারছে না বা মানতে চাচ্ছে না। অন্যদিকে জামাত এবং জামাতে যারা লোকজন রয়েছে, তাদের বট বাহিনী রয়েছে, তারা মনের দুঃখে, রাগে, ক্ষোভে, ক্রোধে যা মুখে আসে তাই বলে যাচ্ছে। এটা গেল প্রকাশ্য। কিন্তু পর্দার আড়ালে সবাই যেটা বলার চেষ্টা করছে যে এই যে নির্বাচনটা হলো, এটি মূলত একটা সমঝোতার নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী, ভারত, চায়না, আমেরিকা, তারপর বিএনপি, জামাত, অন্যান্য যে সকল রাজনৈতিক দল ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ, তো সবাই মিলে একটা সমঝোতা করে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দিয়েছে। কিন্তু সমঝোতা যেভাবে হয়েছিল ফলাফল আসলে সেভাবে হয়নি। ফলে একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো পক্ষই হ্যাপি না। কোনো পক্ষ, আমি শুধুমাত্র বললাম যে কেবলমাত্র বিএনপি ছাড়া আর কোনো পক্ষ রাষ্ট্রের এবং দেশের রাজনীতির কেউ হ্যাপি না। আবার অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু সে স্বস্তি পাচ্ছে না, নানা রকম ভয়, আতঙ্ক এ সকল তাকে তাড়া করছে। তার সঙ্গে সঙ্গে আবার
কতগুলো দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা, যেমন ইরান যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তেলের সমস্যা, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, সব মিলিয়ে সরকারকে ভীষণ রকম ব্যস্ত রাখছে। এর মধ্যে সামনে বাজেট, জুন মাসে বাজেটের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে আয়ের যে খাতগুলো, সেটি কোনো অবস্থাতেই নিশ্চিত করা যাচ্ছে না, আর ব্যয়ের খাতগুলো ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি যখন এরকম হয় তখন পানি ঘোলা হয়ে যায়, রাজনীতির ময়দান কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, আর এই অবস্থাতে বিভিন্ন পক্ষ রাজনীতির ময়দানে ঢুকে পড়ে। আমাদের এই রাজনীতির ময়দানে যে শূন্যতা রয়েছে, যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা দিয়ে, শূন্যতা দিয়ে যদি কেউ রাজনীতিতে ঢুকে পড়ে এই মুহূর্তে, তাহলে আওয়ামী লীগ ছাড়া আর কে ঢুকবে? কেউ ঢুকবে না। তো আওয়ামী লীগের একটা অংশ বাংলাদেশে আছে, তারপর আওয়ামী লীগের একটা বিরাট অংশ দিল্লিতে আছে, দেশের অন্যান্য দেশে আছে, জেলখানাতে আছে, জেলের বাইরে আছে। যখন তারা ঢুকবে, তারা কি ধীরে ধীরে পিঁপড়ের মতো আস্তে আস্তে ঢুকবে, নাকি সুনামির মতো, ঝড়ের মতো ঢুকবে? তারা কি একজন একজন করে অনেকটা গেরিলা কায়দায় ঢুকবে, নাকি প্রচন্ড ঝড়ের গতিতে দল বেঁধে একত্রে ঢুকবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো যে এই যে তারা যে ঢুকবে, এটি কিভাবে ঢুকবে, এই বিষয়টা নিয়ে আগে প্রথমে শুরু করি। প্রথমত হলো যে আপনারা জানেন যে ভারত আমাদের দেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ একটি শক্তি বা নিয়ামক। আমরা যতই বিরোধিতা করি, সেক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, গোপনীয় প্রকাশ্যে তারা কিন্তু ভারতের বন্ধুত্ব বা সহানুভূতি কামনা করে আসছে। দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা। আওয়ামী লীগ তাদের কার্যকালে পুরো সময়টা ভারতকে খুশি রেখেছে, ভারতের বিশ্বস্ততা অর্জন করেছে, এবং ভারত যে কোনো বিচারে আওয়ামী লীগের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। তো এই যে ভারতের উপর আওয়ামী লীগের বিশ্বস্ততা, আওয়ামী লীগের উপর ভারতের বিশ্বস্ততা, এটা এখনো আছে। যদি না থাকতো তাহলে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ভারত যেভাবে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সহযোগিতা করছে, এবং কেবলই মাত্র আওয়ামী লীগের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় 17 মাস থাকা সত্ত্বেও তাদের দিকে ফিরে তাকায়নি। তো কাজেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ওয়াক ওভার দেওয়ার জন্য, আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটানোর জন্য, আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য ভারত করছে না এমন কোনো কর্ম নেই। তারা যত রকম পলিসি লেভেল আছে, যত রকম চাপ আছে, তাপ আছে, এবং তাদের যত সফট পাওয়ার আছে, এটা তারা করছে। এবং ইরানের এবং আমেরিকার যদি যুদ্ধটা না হতো, এতদিন মানে ভারতের চাপে আমরা দিশাহারা হয়ে পড়তাম। এই যুদ্ধের ফলে সারা পৃথিবী এখন ইয়ানফসি করছে। ভারত নিজেরাই তাদের সমস্যা নিয়ে ভীষণ রকম চিন্তিত, বিব্রত। কাজে এই যুদ্ধের কারণে তারা বাংলাদেশের বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে তারা স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু তারপরেও কিন্তু তাদের কূটনীতি থেমে নেই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, ভারত এখানে যা কিছু করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। বিকল্পভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্কটা রক্ষা করবে কেবলমাত্র আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, এবং এর জন্য বিএনপির মাথায় হাত দেওয়া দরকার, পিঠে হাত দেওয়া দরকার, বিএনপিকে যে কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার, তা সেটা করবে। এবং তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনো মতে রাজপথে নামতে পারে, বাংলাদেশে একবার যাকে বলা হয় প্রবেশ করতে পারে, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে জেলখানাতেও যায়, তবুও আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি হবে দুর্নিবার, এই শক্তি হবে অজেয়, এই শক্তি হবে নিয়ন্ত্রণহীন। একাকারের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই জেলখানাতে ছিলেন। আবার এখন যদি শেখ হাসিনা জেলখানাতে থাকেন, ওই জেলখানাটি একটা তীর্থ কেন্দ্রে পরিণত হবে, যেখানে তাকে রাখা হবে তার চারিপাশে হাজার হাজার নেতাকর্মী আলু, পটল, বেগুন নিয়ে ঠিক সেই 111-এর মতো তারা বসে থাকবে। এটি সরকারের জন্য একটা বিরাট অস্বস্তিকর পরিস্থিতি হবে, এবং এর মধ্যে যত ঘটনা ঘটবে সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করার চেষ্টা করবে। এবং এই সুযোগটাই আসলে
ভারত দিতে চাচ্ছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ সেইভাবেই নিজেদেরকে তারা প্রস্তুত করছে। তাদের অর্থ আছে, টাকা আছে, কানেক্টিভিটি আছে, সরকারের বিভিন্ন জায়গাতে তাদের লোকজন আছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক কানেক্টিভিটি আছে। তো সেইগুলো যখন একত্রে কাজ করবে তখন আওয়ামী লীগের যে ফিরে আসার গতি এটি হবে অনেকটা সুনামির মতো, মরুঝড় সাইমুমের মতো। দ্বিতীয় বিষয় হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তার প্রয়োজনে আওয়ামী লীগ এনেছিলেন, তার প্রয়োজনে শেখ হাসিনাকে এনেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন, তার প্রয়োজনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপকে একত্রে বসানোর চেষ্টা করেছিলেন এবং তৎকালীন ডিজিএফআই দ্বারা আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। এটা রাজনীতির জন্য দরকার ছিল। ঠিক একই অবস্থা যদি তার পুত্রের ক্ষেত্রে ঘটে, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যদি এমন হয়ে যায় যখন তার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লাগবে বা রাজনৈতিক প্রতিপক্ষ লাগবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই। তাহলে সরকারের প্রণোদনায় আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং সেই ফিরে আসাটা হবে তাও ঝড়ের গতির মতো। সরকার বিরোধী যে পক্ষগুলো আছে, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দল, তারাও আওয়ামী লীগের দ্বারস্থ হতে পারে, অথবা আওয়ামী লীগ সরকারকে বিপর্যস্ত করার জন্য জামাতের সঙ্গে হাত মিলাতে পারে, এবং এটার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এখানে দুটো জিনিস দেখেন, সেটা হলো বিএনপির একটা ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক, পাকিস্তানের সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে বিএনপির সাথে জামাত এগিয়ে আছে। অর্থাৎ পাকিস্তানের সাথে সম্পর্ক, তুরস্কের সাথে সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, আপনি জামাতকে যদি 100 নম্বর দেন, বিএনপিকে 10 নম্বর দিতে হবে। আবার এই রাষ্ট্রগুলোর প্রায় সকলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, তুরস্কের সাথে আছে, আমেরিকার সাথে আছে, আর অতিরিক্ত ইন অ্যাডভান্স আছে ভারতের সাথে। তো ভারতের যে মনোভাব, জামাতের ব্যাপারে যে মনোভাব ভারতের রয়েছে, যদি আওয়ামী লীগ ছাড় দেয় বা আওয়ামী লীগ সুপারিশ করে, তাহলে জামাতের সাথে দিল্লির একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং সেটা হলে বিএনপি দুই চোখে অন্ধকার দেখবে।